ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা। আমি ইজাজ স্যার তোমাদের ইন্ডিয়ান পলিটি ক্লাস নেব আজ থেকে। আমরা সামনে আসন্ন আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট এক্সামকে সামনে রেখে এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলোকে সামনে রেখে আমরা ইন্ডিয়ান পলিটি থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আজকে প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন যেটা বলছে, দ্য ম্যাক্সিমাম গ্যাপ বিটুইন টু সেশন অফ পার্লামেন্ট ক্যান বি। The maximum gap between two sessions of parliament can be, চারটা অপশন আছে। অপশন এ 3 months, অপশন বি 4 months, অপশন সি 6 months আর অপশন ডি 9 month। এটার কি উত্তর হতে পারে? এটার উত্তর হবে অপশন সি 6 month। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতবর্ষের পার্লামেন্টে যে তিনটে নর্মাল সেশন হয়, একটা বাজেট সেশন, একটা মনসুন সেশন, একটা উইন্টার সেশন, এই যে তিনটে সেশন আছে, এই তিনটে সেশনের মাঝে ম্যাক্সিমাম 6 মান্থের বেশি গ্যাপ রাখা যাবে না। যদি কোনো একটা সময় যদি সরকার মনে করে যে কোনো একটা সেশন আমি করাবো না, তাহলে সেক্ষেত্রে দুটো সেশনের মাঝে ম্যাক্সিমাম 6 মাস গ্যাপ রাখতে পারবে। নেক্সট কোয়েশ্চেনে যাই। হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। এই যে কনস্টিটিউশনাল রেমেডিজ, এই আর্টিকেলটা বেশ গুরুত্বপূর্ণ তোমাদের এক্সাম পারপাসে। এখান থেকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, এটা থেকে ঘুরিয়ে নানান রকম কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে চারটে অপশান আছে, আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 32 অ্যান্ড আর্টিকেল 14। এবার এখান থেকে তোমাকে উত্তর কোনটা বলতে হবে। কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। এটার উত্তর হবে আর্টিকেল 32। প্রসঙ্গত উল্লেখ্য যে আর্টিকেল 32কে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। আর্টিকেল 32 আমাদের রিটসকে ডিফাইন করে। আমাদের ভারতবর্ষের নাগরিকদেরকে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো দেওয়া হয়েছে, সেই ফান্ডামেন্টাল রাইটসগুলোকে প্রোটেক্ট করার জন্য আর্টিকেল 32 অনুযায়ী ভারতবর্ষের সুপ্রিম কোর্ট 5 প্রকার রিটস জারি করতে পারে। এই রিটসগুলো তোমরা একটু দেখে রাখবে, কারণ এইগুলো থেকে কোয়েশ্চেন আসে। প্রত্যেকটা রিটসের কী মানে এবং সেগুলো কী বোঝাতে চাইছে সেগুলো একটু দেখে রাখা দরকার আছে। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিটস ইজ ইস্যুড বাই দ্য কোর্ট টু ফ্রি এ পারসন ফ্রম ইলিগাল ডিটেনশন। আমি প্রথমেই বলেছিলাম যে রিটস থেকে নানান রকম কোয়েশ্চেন আসতে পারে। এবার এই দেখো এই কোয়েশ্চেনটাই চলে এসছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রিটস ইজ ইস্যুড বাই দ্য কোর্ট টু ফ্রি এ পারসন ফ্রম ইলিগাল ডিটেনশন। ভারতবর্ষে যে কোনো নাগরিককে ইনলিগালি ডিটেন করা এটা আইনসম্মত নয়, এটা যে কোনো নাগরিকের মৌলিক অধিকারের বিরুদ্ধ। এরকম পরিস্থিতিতে যদি কাউকে ইনলিগালি ডিটেন করা হয়, তাহলে তাকে সেখান থেকে বের করা বা তাকে সেখান থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব আছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে রিটসের দ্বারা তাদেরকে সেখান থেকে মুক্তি দেয়, সেই রিটসটার নাম তোমাদেরকে এখানে জিজ্ঞেস করেছে। সেই রিটসটা হচ্ছে হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস, এটার উত্তর হবে অপশন বি। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। The UPSC or Union Public Service Commission is mentioned in, এটা একটা কোয়েশ্চেন যেটা বেশ গুরুত্বপূর্ণ, যেটা আসে এখানে অপশন আছে চারটে। অপশন এ আর্টিকেল 312, অপশন বি আর্টিকেল 315 অ্যান্ড অপশন সি আর্টিকেল 320 অ্যান্ড অপশন ডি আর্টিকেল 324। এখানে যে চারটে অপশন আছে সেই চারটে অপশনের মধ্যে এখানকার উত্তর হবে আর্টিকেল 315, যেটা অপশন বি। ইউপিএসসি ডিফাইন করে আর্টিকেল 315কে। ইউপিএসসি ইজ এ কনস্টিটিউশনাল বডি। এবার কনস্টিটিউশনাল বডিটা কি এবার একটু বলা দরকার। কনস্টিটিউশনাল বডি হচ্ছে ভারতবর্ষের সংবিধানে যে বডিগুলোর জন্য একটা স্পেসিফিক আর্টিকেল মেনশন আছে, সেগুলো একটা কনস্টিটিউশনাল বডি। যেমন ফাইন্যান্স কমিশন আর্টিকেল 280, ইলেকশন কমিশন আর্টিকেল 324, এইরকম ইউপিএসসি আর্টিকেল 315, এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি। নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য 73rd অ্যামেন্ডমেন্ট ইজ রিলেটেড টু। ভারতবর্ষের সংবিধানে যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট। এটা 1992-তে হয়েছে।
এবার তোমরা এখান থেকে জানতে পারবে যে এখান থেকে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতবর্ষের সংবিধানে একটা মেজর চেঞ্জেস এসছে এবং মেজর অ্যাড এসছে, যে মেজর অ্যাডের মাধ্যমে আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে দেখতে পাই। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের ভারতবর্ষের সংবিধানে একটা পার্ট এবং একটা শিডিউল অ্যাড হয়েছে। এর যে পার্টটা অ্যাড হয়েছে আমি ক্লু হিসাবে দিতে পারি, সেটা হচ্ছে পার্ট 9, আর যে শিডিউলটা অ্যাড হয়েছে সেই শিডিউলটা হচ্ছে শিডিউল 11। এবার তোমরা এখানে বলো দ্য 73rd অ্যামেন্ডমেন্ট ইজ রিলেটেড টু, এটার উত্তর হবে অপশন বি। অপশন বি যেটা হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্টস ইন দ্য রুরাল এরিয়াজ, এটাতে অ্যাড হয়েছে পার্ট 9 শিডিউল 11। এই পার্ট 9 এবং শিডিউল 11-এ আমরা পঞ্চায়েতের ব্যাপারে জানতে পারি যে পঞ্চায়েত আমাদের এখন বর্তমানে প্রযোজ্য আছে, যার যেটা তিনটে স্তর, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত যেটা ভিলেজ লেভেল, পঞ্চায়েত সমিতি যেটা ব্লক লেভেল, এবং জেলা পরিষদ যেটা ডিস্ট্রিক্ট লেভেল। এই তিনটে স্তর থেকে অনেক রকম কোয়েশ্চেন আসে, তাদের এক্সিকিউটিভ হেডকে, তাদের পলিটিক্যাল হেডকে, তাদের পার্ট নাম্বার কত, শিডিউল নাম্বার কত, শিডিউল নাম্বার 11-এ কটা ফাংশনাল আইটেম আছে, এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন আসে। তোমরা যেগুলো একটু দেখে রাখবে, তোমাদের আসন্ন এক্সাম যেটা আরআরবি এনটিপিসি, সেটা গ্র্যাজুয়েট লেভেল হোক আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হোক, সেটাতে উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। কেমন? এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে হু হ্যাজ দ্য পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের জাজদের যে নাম্বার আছে সেই নাম্বার বাড়ানোর জন্য কার কাছে ক্ষমতা দেওয়া আছে সেটা বলা আছে, সেইটা কোয়েশ্চেন আছে। অপশন এ প্রেসিডেন্ট, অপশন বি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সিজেআই, অপশন সি পার্লামেন্ট অফ ইন্ডিয়া, অপশন ডি ল কমিশন। কোয়েশ্চেনটা হচ্ছে হু হ্যাজ দ্য পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজ ইন দ্য সুপ্রিম কোর্ট। ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট আছে সেই সুপ্রিম কোর্টের যে বিচারপতির সংখ্যা আছে সেই বিচারপতির সংখ্যা যদি বাড়াতে হয় তাহলে সেই ক্ষমতাটা কার হাতে দেওয়া আছে? অবভিয়াসলি সেই ক্ষমতাটা দেওয়া আছে ভারতবর্ষের পার্লামেন্টের হাতে, অপশন সি। অপশন সি যে পার্লামেন্ট আছে, ভারতবর্ষের সুপ্রিম কোর্টের জাজের নাম্বার পরিবর্তন, যেটা স্ট্রাকচার অফ সুপ্রিম কোর্ট, এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্টের জাজদের যা স্যালারিজ, পেনশনস অ্যান্ড এক্সট্রা প্রিভিলেজ যেগুলো পাই, সমস্ত ব্যাপারগুলো ডিটারমাইন করে পার্লামেন্ট অফ ইন্ডিয়া। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে হু অ্যাপয়েন্টস দ্য জাজ অফ দ্য হাইকোর্টস। এখানে একটা ট্রিকি ব্যাপার আছে যে হু অ্যাপয়েন্টস দ্য জাজ অফ দ্য হাইকোর্ট। এখানে যদি কোয়েশ্চেনটা এরকম থাকে তাহলে উত্তরটা একরকম হবে, কিন্তু কোয়েশ্চেনটা যদি হু টেক ওথ দ্য জাজ অফ দ্য হাইকোর্ট তাহলে উত্তরটা আর এক রকম হবে। সেটা তোমাদেরকে দুটোকে বিবেচ্য বিষয় রাখতে হবে এবং কোয়েশ্চেনে যেটা আছে তার পরিপ্রেক্ষিতে উত্তর দিতে হবে। এরম নয় যে আমি যা জানি তার ভিত্তিতে উত্তর দিয়ে দিলাম, প্রথম পুরো প্রশ্নটা না পড়ে প্রথম কয়েকটা শব্দ পড়েই আমি মনে হলো যে আমার অপশন বি উত্তর হবে, সেটা নয়। এখানে যেটা কোয়েশ্চেন আছে হু অ্যাপয়েন্টস দ্য জাজ অফ দ্য হাইকোর্ট, তাহলে উত্তর হবে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা অপশন বি। কিন্তু কোয়েশ্চেনটা যদি হতো হু টেক ওথ দ্য জাজ অফ দ্য হাইকোর্ট, মানে ভারতবর্ষের যে হাইকোর্ট আছে তাদেরকে শপথ গ্রহণ করায় কে, তাহলে উত্তর হতো গভর্নর। ভারতবর্ষের বিচারপতিদেরকে, হাইকোর্টের বিচারপতিদেরকে নিয়োগ করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু তাদেরকে শপথ গ্রহণ করায় গভর্নর। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর এ পারসন টু বি ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য মিনিমাম বয়স কত হওয়া দরকার? চারটে অপশন আছে, অপশন এ 25, অপশন বি 30, অপশন সি 35 অ্যান্ড অপশন ডি 40। এই যে চারটে অপশন আছে এই চারটে অপশনের মধ্যে তোমাকে চুজ করতে হবে। এটার উত্তর হবে অপশন সি, যেটা 35। ভারতবর্ষে রাষ্ট্রপতি হওয়ার জন্য আরও কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো কী কী একটু মাথায় রাখা প্রয়োজন। ক্রাইটেরিয়া হচ্ছে শুড বি ইন্ডিয়ান সিটিজেন, দুই নম্বর হচ্ছে মাস্ট বি এজ অফ 35 years old, should be eligible to elect as a member of Lok Sabha. Lok Sabha, and option number criteria number 4 হচ্ছে no office on profit. ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে গেলে যে চারটে
শর্ত এবং বৈশিষ্ট্য আছে এবং যার ক্রাইটেরিয়া আছে সেগুলো একটু আমাদের মাথায় রাখা দরকার। 1 নম্বর হচ্ছে শুড বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন। ভারতবর্ষের যে রাষ্ট্রপতি হবেন, যিনি ভারতবর্ষের ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া হবেন, তিনি অবশ্যই ভারতবর্ষের নাগরিক হবেন। এটা অবভিয়াস ব্যাপার, কারণ অন্য দেশের একজন নাগরিক হিসেবে ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে কাজ করতে পারে না এবং শপথও নিতে পারে না। সেকেন্ড হচ্ছে মাস্ট বি এজ অফ 35 ইয়ার্স ওল্ড। তাকে 35 বছর বয়সী হতে হবে এবং সেই 35 বছর কমপ্লিট করার পর সে ভারতবর্ষের রাষ্ট্রপতি পদের জন্য সে নির্বাচিত হতে পারবে। 3 নম্বর অপশন হচ্ছে শুড বি এলিজিবল টু ইলেক্ট অ্যাজ এ মেম্বার অফ লোকসভা। ভারতবর্ষের লোকসভা যে কক্ষ আছে, নিম্ন কক্ষ, সেই লোকসভা সদস্য হওয়ার মতো, নির্বাচিত হওয়ার মতো তাকে যোগ্যতা রাখতে হবে। তিনি লোকসভা বা রাজ্যসভার সদস্য নন, কিন্তু তাকে লোকসভার সদস্য হওয়ার মতো যোগ্যতা রাখতে হবে। অ্যান্ড অপশন 4 হচ্ছে নো অফিস অন প্রফিট। তিনি এমন কোনো লাভজনক পদে থাকবেন না যেখান থেকে তার এক্সট্রা কোনো ইনকাম সোর্স আছে। তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি, মানে তিনি শুধুই ভারতবর্ষের রাষ্ট্রপতি। এই 4টে শর্ত যিনি ফুলফিল করবেন তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা আছে চুজ দ্য কারেক্ট আনসার। এটা একটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন। এখন জানো যে আরবি এনটিপিসি বা অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেগুলোতে কোয়েশ্চেনের প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে, এবং কোয়েশ্চেনের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে গিয়ে ওই গতানুগতিক পদ্ধতি যেটা আগে ছিল যে একটা কোয়েশ্চেন তার নিচে যে 4টে অপশন সেরকমভাবে দিয়ে আর হচ্ছে না, কারণ কম্পিটিশান এতটাই বেশি যে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করতে যারা এক্সাম নিচ্ছে তারা বাধ্য হচ্ছে এক প্রকার। এখানে যেমন দেখো একটু এক্সাম আলাদা প্যাটার্ন, যে চুজ দ্য কারেক্ট আনসার। এখানে 2টো অপশন আছে এবং সেই 2টো অপশনের ভিত্তিতে 4টা অপশন দেওয়া আছে। এখানে 2টো অপশন কী কী আছে? স্টেটমেন্ট 1, দ্য রাজ্যসভা ইজ দ্য পার্মানেন্ট হাউস। এটা একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট 2, 1/3 অফ ইটস মেম্বার রিটায়ার এভরি 2 ইয়ার্স। এবার এখানে তোমাকে বিচার করতে হবে যে দুটো স্টেটমেন্ট ঠিক কিনা, বা একটা ঠিক একটা ভুল, বা দুটোই ভুল। দেখো এখানে অপশন আছে অনলি 1 ইজ ট্রু, অনলি 2 ইজ ট্রু, সি আছে বোথ আর ট্রু, অ্যান্ড ডি হচ্ছে নাইদার ইজ ট্রু। এটার উত্তর কী হবে বলে তোমাদের মনে হয়? এটার উত্তর হবে অপশন সি, বোথ আর ট্রু। কেন? রাজ্যসভা ইজ দ্য পার্মানেন্ট হাউস। আমাদের যে কাউন্সিল অফ স্টেটস বা আপার হাউস আছে যেটা ভারতবর্ষের পার্লামেন্টে, সেটা রাজ্যসভা, এটা পার্মানেন্ট হাউস। তার মূল কারণ হচ্ছে রাজ্যসভা পার্মানেন্ট হাউস, তার মূল কারণ হচ্ছে ভারতবর্ষের যে রাজ্যসভা আছে সেই রাজ্যসভার মেম্বাররা 1/3 যেটা আছে সেটা এভরি 2 ইয়ার্স তারা রিটায়ার করে। কিন্তু লোকসভা ইজ এ টেম্পোরারি হাউস। তার মূল কারণ হচ্ছে লোকসভা যারা সদস্য তারা প্রত্যেক 5 বছর অন্তর লোকসভায় যায় এবং সেখান থেকে তারা 5 বছর পর পর তারা সেখান থেকে সবাই মিলে বেরিয়ে যায়। আমি যদি উদাহরণ হিসাবে বলি, 2024 সালে যে ইলেকশন হয়েছে যেখানে যতজন এমপি নির্বাচিত হয়েছে রাজ্যসভায় লোকসভায়, তারা প্রত্যেকে 2029 সালে এক্সপায়ার্ড করে যাবে এবং তারা পুনরায় নির্বাচিত হয়ে যদি নির্বাচিত হতে পারে তাহলে লোকসভায় ঢুকবে। এখানে তারা 100% বেরিয়ে গেল, সেই জন্য এটা টেম্পোরারি হাউস। কিন্তু রাজ্যসভা পার্মানেন্ট হাউস, কারণ এখানে 1/3 মেম্বার যারা আছে তারা সেখানে রিটায়ার করে এবং সেখানে 2/3 অলরেডি এক্সিস্ট করে, এই জন্য এটা পার্মানেন্ট হাউস। আমরা নেক্সট কোয়েশ্চেন, তাহলে এটার উত্তর হবে বোথ আর ট্রু। কারণ এখানে রাজ্যসভা ইজ দ্য পার্মানেন্ট হাউস বিকজ 1/3 অফ ইটস মেম্বার রিটায়ার এভরি 2 ইয়ার্স। দুটো স্টেটমেন্টই ট্রু আছে। ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে দেখো ম্যাচ দ্য কলাম একটা অপশন আছে। আমি বলেছিলাম যে কোয়েশ্চেন প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে সেহেতু বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে তোমাদেরকে এমসিকিউ জিজ্ঞেস করা হবে, সেগুলো সম্বন্ধে তোমাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে। সেই ওয়াকিবহাল থাকার জন্য আমরা ডিফারেন্ট প্যাটার্নের কোয়েশ্চেন দিয়ে এসেছি। রাইস সবসময় চেষ্টা করে যাতে স্টুডেন্টদের সব রকম পরিস্থিতিতে মোকাবিলা করতে সমর্থ থাকে, স্টুডেন্টরা যাতে এইরকম নতুন একটা প্যাটার্ন দেখে যাতে ঘাবড়িয়ে না যায় বা ভয় পেয়ে না যায়, সেই চেষ্টাটা রাইস অলওয়েজ করে থাকে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমরা ডিফারেন্ট প্যাটার্নের কোয়েশ্চেন নিয়ে আসছি। প্রথমে কোনো 4টে অপশন বেসড, বা কখনো স্টেটমেন্ট বেসড, কখনো ম্যাচ দ্য কলাম, আবার কখনো আমরা অ্যাসারশন রিজনিং নিয়ে আসবো, বিভিন্ন টাইপের কোয়েশ্চেন নিয়ে আসবো। তাই তোমরা চ্যানেলটাকে ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সঙ্গে জয়েন করে নাও আরও অন্যান্য ক্লাসের জন্য। তো এই কোয়েশ্চেনটা কোয়েশ্চেন নাম্বার 10 যেটা আছে, লিস্ট 1 যেটা আর্টিকেল দেওয়া আছে এবং লিস্ট 2 যেটাতে প্রভিশন দেওয়া আছে, এটা আমাদেরকে মেলাতে হবে। লিস্ট 1-এ দেখো আর্টিকেল নাম্বার 21 লিস্ট, আর এখানে দেওয়া আছে রাইট টু লাইফ। আর্টিকেল নাম্বার 19 ফ্রিডম অফ স্পিচ। আর্টিকেল নাম্বার 14 এখানে দেওয়া আছে ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল নাম্বার 32 দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। এটার অপশানের উত্তর কী হবে? এটার উত্তর যদি আমি বের করতে চাই তাহলে আমি খুব সহজেই একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা এর আগের কোয়েশ্চেনেই, এর কয়েকটা আগে কোয়েশ্চেনে আমি দেখলাম যে আর্টিকেল 32 মানে হচ্ছে কনস্টিটিউশনাল
রেমেডিস, তাহলে আমি ডি কে 4 এর সঙ্গে কানেক্ট করব। তাহলে D4 আছে দুটো জায়গায়, এখানেও আছে এখানেও আছে, তার মানে এই দুটো অপশন আমাদের কেটে গেল। তোমরা সবসময় চেষ্টা করবে এলিমিনেশন গেম খেলা। যখন তোমরা কোনো একটা অপশনকে এলিমিনেট করতে পারবে তাহলে তোমাদের কোয়েশ্চেনের উত্তর করাটা আরও সহজ হয়ে যাবে। যেহেতু আমি আর্টিকেল 32কে রাইট টু রেমেডিজের সাথে কানেক্ট করতে পারলাম, তাহলে আমি অপশন ডি কারেক্ট, এটা আমি জানি। তাহলে অপশন ডির সাথে যদি 4 যায় তাহলে এটা হতে পারে এটা হতে পারে, কিন্তু এই দুটো হবে না ফর শিওর, তাহলে আমি এই দুটোকে কেটে দিলাম। তারপর আর্টিকেল 21 বলছে রাইট টু লাইফ, এটা আমরা প্রত্যেকেই জানি আর্টিকেল 21 রাইট টু লাইফ। যেহেতু আর্টিকেল 21 রাইট টু লাইফ আছে, তাহলে অপশন এ এর উত্তর হচ্ছে 1, যেটা এখানে আছে, আর কোথাও নেই। তাহলে মিলে গেল, আমাকে আর বাকি দুটো অপশন দেখার কোনো প্রয়োজনই নেই, সেহেতু এটার উত্তর হবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কেন? কারণ হচ্ছে অপশন এ এর সঙ্গে যাচ্ছে এটা 1 রাইট টু লাইফ, অপশন বি এর সঙ্গে যাচ্ছে ফ্রিডম অফ স্পিচ, যেটা আর্টিকেল 19 আমাদের বলেছে ফ্রিডম অফ স্পিচ, আর্টিকেল 14 বলেছে ইকুয়ালিটি বিফোর ল। ভারতবর্ষের সংবিধানে আইনের চোখে সবাই সমান এবং আইনের দ্বারা সবাই সমানভাবে ইকুয়ালি ট্রিটেবল, এই কথাটা বলা আছে আর্টিকেল নাম্বার 14-এ। আর আর্টিকেল নাম্বার 32-এ যেটা বলা আছে সেটা বললাম রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। আমাদের ভারতবর্ষের নাগরিকদের যে মৌলিক অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকারগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য ভারতবর্ষের সংবিধানে এই আর্টিকেল 32কে অ্যাপ্লাই করা হয়েছে বা রাখা হয়েছে। তো এটার উত্তর হবে অপশন এ। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে আবার সেই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন। এখানে দেখো, রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট হাউস। এই কোয়েশ্চেনটা আমরা অলরেডি করে নিয়েছি, ভুল হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, যেটাতে আছে আবার ম্যাচ দ্য কলমে আছে। ম্যাচ দ্য কলম আবার একটু আমরা দেখতে হবে। ম্যাচ দ্য কলমে আবার আমি আগেই বললাম যে এলিমিনেশন গেম খেলতে হবে। তোমরা যদি এলিমিনেশন গেম খেলতে পারো তাহলে কোয়েশ্চেনের আনসার করা খুবই সহজ, যেটা আমরা আবার এখানে চেষ্টা করবো এলিমিনেশন গেম খেলতে। দেখো 12 শিডিউল যেটা বলা আছে, আমি যদি বলি 12 শিডিউল বলা আছে 12 শিডিউল বলা আছে মিউনিসিপ্যালিটিসের ব্যাপারে। এটা অপশন ডি যেটা আছে সেটা কানেক্ট হবে অপশন 4 এর সঙ্গে। এই যে মিউনিসিপ্যালিটিস এর ব্যাপারে বলা আছে 12 শিডিউল, তাহলে এইটা হতে পারে বা এইটা হতে পারে, এদের মধ্যে 50-50 একটা চান্স থেকে গেল, কিন্তু এই দুটো হবে না ফর শিওর। তাহলে আমি এই দুটোকে এলিমিনেট করে দিলাম। তাহলে D4-এ হতে পারে, দুটো অপশন আছে। এবং 10 শিডিউল যেটা বলেছে সেটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, তার মানে সি হচ্ছে 2, তাহলে C2 আছে এখানে, তাহলে এটার উত্তর হবে অপশন এ। অপশন এ। তাহলে 6 শিডিউল বলছে A3 আছে, 6 শিডিউল বলেছে আমাদের ট্রাইবাল এরিয়াজের ব্যাপারে, আর 8 শিডিউল বলেছে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। 6 শিডিউল যেটা আছে সেটা ট্রাইবাল এরিয়াজের ব্যাপারে বলা আছে, সেটা তোমরা জানো। ভারতবর্ষের সংবিধানে যে 12টা শিডিউল আছে সেই 12টা শিডিউলে কী কী বলা আছে সেটা সম্বন্ধে একটু তোমাদের ওয়াকিবহাল থাকা প্রয়োজন, কারণ 12টা শিডিউলে যে কথাগুলো বলা আছে সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। যেমন 4th শিডিউলে কী বলা আছে সেটা একটা প্রশ্ন, 10 শিডিউলে, 11 শিডিউলে, 12 শিডিউলে, 9 শিডিউলে কী কী বলা আছে এগুলো তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতবর্ষের সংবিধানে অ্যাকচুয়াল কনস্টিটিউশনে 8টা শিডিউল ছিল, কিন্তু পরবর্তীকালে প্রয়োজনের সাথে সাথে সেগুলোকে 12টা শিডিউল করা হয়েছে। এই 12টা শিডিউলের মধ্যে 6 শিডিউল যেটা বলছে সেটা তো ট্রাইবাল এরিয়াজের ব্যাপারে বলছে। 8 শিডিউল যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলেছে, এখানে 22 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমরা প্রত্যেকেই জানি। 10 শিডিউল যেটা অ্যান্টি ডিফেকশন ল ব্যাপারে বলেছে সেটা 52 CAA 1985-এ, এটা আমরা অ্যাড করি ডিউরিং রাজীব গান্ধী PMC। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে এই দলত্যাগ বিরোধী আইনটা আনা হয়েছিল, যেটা 10 শিডিউল অ্যাড করা হয়েছে। এবং 12 শিডিউল যেটা মিউনিসিপ্যালিটিজের ব্যাপারে বলা আছে, মিউনিসিপ্যালিটিজ অ্যাড করা হয়েছে 74 CA 1992-তে। এই সময় প্রাইম মিনিস্টার ছিল PV নরসিমহা রাও। এই যে গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, এই গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টের সময় যারা প্রধানমন্ত্রী ছিল তাদের নামগুলো মনে রাখা একটু জরুরি, কারণ সেইখান কখন কোথা থেকে কী ধরনের কোয়েশ্চেন দিয়ে দেয় সেটা তো বলা মুশকিল। এই জন্য তোমরা প্রত্যেকটা অপশানকে ইন্টারপ্রেট করার চেষ্টা করবে। এই যে কোয়েশ্চেনটার আনসার তুমি পেরে গেলে মানে তারপরে বাকি অপশানগুলো নিয়ে তুমি ঘাটবে না বা সেগুলো নিয়ে দেখবে না, সেটা হতে পারে না। প্রত্যেকটা অপশানকে তোমরা দেখবে, প্রত্যেকটা অপশানকে যাচাই করবে, প্রত্যেকটা অপশানে দেখবে যে কোথায় কি বলা আছে এবং কোথায় কি বলতে চেয়েছে সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল থাকা খুবই জরুরি। যেমন আমি এখানে বললাম যে এই যে 8 শিডিউল ল্যাঙ্গুয়েজের ব্যাপার বলছে, এটা 22টা আছে টপিক,
10 শিডিউল যেটা অ্যান্টি ডিফেকশন ল বলা হচ্ছে, এটা অ্যাড করা হয়েছে 52তম সংবিধান সংশোধন 1985 সালে। তো তোমাকে যদি এখান থেকে কোয়েশ্চেন করতো যে 10 শিডিউল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়েছে, তাহলে উত্তর হতো 52। কত সালে এটা অ্যাড করা হয়েছে, তাহলে উত্তর হতো 1985। বলতে পারে যে সেই সময় যখন 10 শিডিউল অ্যাড করা হয়েছে তখন প্রধানমন্ত্রী কে ছিল, রাজীব গান্ধী। এরকমভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনে যে অপশন আছে সেটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করতে হবে, তাহলেই তুমি তোমার প্রিপারেশনটাকে আরও হাই লেভেলে নিয়ে যেতে পারবে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, আমি দেখো অ্যাসার্টস রিজনিং আছে একটা। আমি বলেছিলাম যে কোয়েশ্চেন প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, সেহেতু আমরা একটা মিক্সড কনসেপ্ট নিয়ে এসেছি, যেখানে ভ্যারিয়াস টাইপ অফ কোয়েশ্চেন থাকবে, শুধু এমসিকিউ নয়। এগুলোও এমসিকিউ টাইপস, বাট এখানে কোয়েশ্চেনের যে ধরন, সেগুলো জিজ্ঞেস করার যে ধরন, সেগুলো একটু চেঞ্জেস করা আছে। এবার এখানে এটার উত্তর কী হবে দেখে নাও একটু। অ্যাসার্শন বলেছে ইন্ডিয়া ইজ এ কোয়াজি ফেডারাল স্টেটস। রিজন বলেছে দ্য সেন্টার ইজ মোর পাওয়ারফুল দ্যান স্টেট। অ্যাসার্শন যেটা বলেছে ভারতবর্ষ একটি আধা যুক্তরাষ্ট্রীয় বা কোয়াজি ফেডারাল স্টেট। এবং ভারতবর্ষ কেন, রিজন বলেছে দ্য সেন্টার ইজ মোর পাওয়ারফুল দ্যান স্টেট, কারণ ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোর থেকে একটু বেশি শক্তিশালী বা অধিক শক্তিশালী। এই কোয়েশ্চেনটার আনসার কী হতে পারে বলে তোমাদের মনে হয়? আর অ্যাসার্শন রিজনিং কেমনভাবে আনসার করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে অ্যাসার্শন রিজনিং, এটা ট্রু বা ফলস হতে পারে, এটা ট্রু বা ফলস হতে পারে, এবং এদের মধ্যে কোনো কানেকশন আছে কিনা সেটা বিকজ লাগিয়ে ট্রাই করতে হবে। কারণ দুটো স্টেটমেন্টের মাধ্যমে যদি যোগ থাকে, সংযোগ থাকে, তাহলে দেখো অপশানগুলো কী আছে। অপশান এ আছে বোথ এ আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে যদি এরকম থাকে যে এই দুটো স্টেটমেন্ট কারেক্ট এবং এদের সঙ্গে যোগ সাযোগ আছে বা এদের সঙ্গে একটা মিল আছে, আমি বিকজ লাগিয়ে দেখতে পাচ্ছি, তাহলে উত্তরটা হবে অপশান এ। নেক্সট অপশান কি আছে, বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ইজ নট, তার মানে এই দুটো স্টেটমেন্ট ঠিকই আছে কিন্তু এদের মধ্যে কোনো সংযোগ নেই। অপশান সি যেটা আছে এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস, মানে এটা ট্রু হলে এটা ফলস হবে। আর অপশান ডি হচ্ছে এ ইজ ফলস আর ইজ ট্রু, মানে এটা ফলস এটা ট্রু হবে। তাহলে আমরা যদি এই কোয়েশ্চেনটাকে দেখি তাহলে এটা কি হবে, ইন্ডিয়া ইজ এ কোয়াজি ফেডারাল স্টেট, এটা ট্রু, বিকজ দ্য সেন্টার ইজ মোর পাওয়ারফুল দ্যান স্টেট। মানে ভারতবর্ষ একটা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ফলো করে, কারণ ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলো থেকে বেশি পাওয়ারফুল। এটা যে বিকজ লাগিয়ে যেহেতু আমি এটাকে দেখতে পাচ্ছি যে এটা স্টেটমেন্টটা যুক্তিযুক্ত হচ্ছে এবং সেটা ফলপ্রসূ হচ্ছে, সেই জন্য এটার উত্তর হবে অপশন এ। কারণ এটা বলেছে বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু, কারণ দুটোই ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বোঝা গেছে? অ্যাসার্শন রিজনিং কোয়েশ্চেনগুলো কোয়েশ্চেনের প্যাটার্নকে একটু টাফ করার জন্য বা হাই লেভেলের করার জন্য, মডারেট থেকে হাই করার জন্য এই ধরনের কোয়েশ্চেনগুলোকে অ্যাড করা হয়, যেগুলো তোমরা একটু দেখে রাখবে। এখন যেহেতু পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, যেটা আমি আগেও বললাম, কম্পিটিশান বাড়ছে, প্রচুর স্টুডেন্ট তাদের মধ্যে থেকে সিলেকশন করার জন্য এই ধরনের কোয়েশ্চেনগুলোকে অ্যাড করতে হচ্ছে। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আবার একটা অ্যাসার্শন রিজনিং, যেটা একটু দেখতে হবে। আমি এর আগে শেখালাম যে অ্যাসার্শন রিজনিং কীভাবে করতে হয়। কোয়েশ্চেন নাম্বার 13 যেটা অ্যাসার্শন আছে, দ্য গভর্নর ইজ দ্য ইলেক্টেড বাই দ্য পিপল অফ দ্য স্টেট। ভারতবর্ষের যিনি রাজ্যের রাজ্যপাল আছেন, তিনি রাজ্যের যারা জনগণ আছেন তাদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। রিজনিং আছে হি হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। এটার উত্তর কী হবে বলে তোমাদের মনে হয়? এটার উত্তর দেখো, এই স্টেটমেন্টটা আমরা জানি 100% ফলস, কারণ গভর্নর যে আছে সে নট এ ইলেক্টেড বডি, তিনি একটা নমিনেটেড বডি। ইলেক্টেড আর নমিনেটেড মধ্যে পার্থক্য কি? ইলেক্টেড মানে হচ্ছে যখন তুমি কাউকে সরাসরি ভোট দিয়ে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভোট দিয়ে কাউকে নির্বাচিত করছো। ধরো কেউ একজন আমাদের ক্লাস মনিটর আছে, কাউকে একটা দাঁড় করালাম আমি এবং সেখানে দাঁড় করিয়ে তাকে বললাম একে তোমরা ভোট দিয়ে চুজ করো তোমাদের ক্লাস মনিটর হিসাবে, তখন সেটা হচ্ছে ইলেক্টেড বডি। আর নমিনেটেড বডি মানে হচ্ছে, ধরো রাম নামে একটা ছেলে আছে, তাকে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে ওকে বললাম এই আজ থেকে তোমাদের ক্লাস মনিটর, মানে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে তাকে বললাম যে এই ক্লাস মনিটর, সেটা হচ্ছে নমিনেটেড বডি, কারণ আমি ওকে নমিনেট করলাম। তাহলে ইলেক্টেড বডি মানে সে তারা ভারতবর্ষের জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরাসরি বা মানে যে কোনোভাবে তাকে নির্বাচিত করা হবে। আর নমিনেটেড মানে মনে হচ্ছে তাকে জাস্ট ওখানে পদে গিয়ে বসানো হবে। তাহলে ভারতবর্ষের যে গভর্নর আছেন বা প্রত্যেকটা রাজ্যে যে গভর্নর আছে, তিনি ইলেক্টেড নন, কারণ তাকে আমরা কেউই ভোট দিয়ে নির্বাচিত করি না। তিনি একটা নমিনেটেড বডি, যাকে রাষ্ট্রপতি তার যে কোনো কাজের জন্য তাকে সেখানে নমিনেট করেন। সেহেতু এই অপশনটা ভুল। আর রিজন যেটা আছে হি হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট,
মানে তিনি ততদিন পর্যন্ত কাজ করতে পারবেন যতদিন তার উপরে রাষ্ট্রপতির একটা সন্তুষ্টিমূলক কাজ বা আচরণ থাকবে। এই অপশনটা বা এই রিজনিংটা 100% কারেক্ট। তো এটা কি উত্তর হবে? যেহেতু অপশন এ মানে রিজনিং অ্যাসারশন ভুল এবং আর ইজ ট্রু, তাহলে এটা উত্তর হবে ডি, এ ইজ ফলস অ্যান্ড আর ইজ ট্রু। এটার উত্তর হবে অপশন ডি। বুঝতে পেরেছ? আমি এর আগে যখনই বললাম যে দুটো স্টেটমেন্টকে তোমাদেরকে ইন্টারপ্রেট করতে হবে, দুটো স্টেটমেন্ট প্রথমে দেখতে হবে তারা ঠিক না ভুল, তারপর সেটা দেখার পর ঠিক না ভুল, যদি দুটোই ঠিক হয় তাহলে তার সঙ্গে যোগ আছে কিনা সেটা বিকজ লাগিয়ে দেখতে হবে। আবার সেটা যদি তাদের মধ্যে যোগ থাকে তাহলে অপশন এ হবে, যাদের মধ্যে যদি যোগ না থাকে তাহলে অপশন বি হবে। এবং সেক্ষেত্রে আর যদি এরকম কোনো একটা কোয়েশ্চেন থাকে যেটাতে স্টেট অ্যাসারশন ভুল এবং রিজনিং ঠিক আছে তাহলে অপশন ডি হবে। নর্মালি অ্যাসারশন রিজনিংয়ের ক্ষেত্রে এই চারটে অপশান এটা এইরকমই থাকে, ফিক্স থাকে। বাট কখনো স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্য এই চারটে অপশানকে এলোমেলো করে দেওয়া হয়, সেটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তোমাদের পরীক্ষার হলে, যে কোয়েশ্চেনগুলো এলোমেলো আছে না ঠিকঠাকভাবে আছে, অপশানগুলো এলোমেলোভাবে আছে না ঠিকঠাকভাবে আছে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন? ভারতবর্ষের সংবিধানের গার্জিয়ান কে? আমাদের যেমন গার্জিয়ান আছে পিতামাতা, সেরকম ভারতবর্ষের সংবিধানেও একটা গার্জিয়ান আছে যে ভারতবর্ষের সংবিধানের কোনো কিছু ভুল হলে সেটাকে ব্যাখ্যা করে। তাহলে ভারতবর্ষের সংবিধানের গার্জিয়ানকে চারটা অপশন আছে, অপশন এ পার্লামেন্ট, অপশন বি সুপ্রিম কোর্ট, অপশন সি প্রেসিডেন্ট অ্যান্ড অপশন ডি প্রাইম মিনিস্টার্স। এখানে উত্তরটা কী হবে বলে তোমাদের মনে হয়? এখানে উত্তরটা হবে অপশন বি, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কারণ ভারতবর্ষের কনস্টিটিউশনকে নিয়ে বা ভারতবর্ষের সংবিধানকে নিয়ে যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় তাহলে তার হয়ে ওকালতি করবে বা তার হয়ে যুক্তি পরামর্শ সলা পরামর্শ দেবে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু বি ফর্মড অন এ লিঙ্গুইস্টিক বেসিস ওয়াজ? ভারতবর্ষের প্রথম কোন রাজ্য ভাষার ভিত্তিতে ভাগ হয়? ভাষার ভিত্তিতে ভাগ হওয়ার যে গল্প, এই গল্পটা স্বাধীনতার পরবর্তীকাল থেকেই শুরু হয়েছিল। এই ভাষার ভিত্তিতে ভাগ করতে সরকার এক প্রকার বাধ্য হয়েছিল, যেটা তোমরা পূর্ববর্তী ইতিহাস ঘাটলে দেখতে পাবে। কোয়েশ্চেনটা কি আছে? দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু বি ফর্মড অন এ লিঙ্গুইস্টিক বেসিস। ভারতবর্ষে ভাষার ভিত্তিতে রাজ্যের গঠন এবং পুনর্গঠনের যে গল্প, সেটা প্রথম শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশকে দিয়ে, তাহলে এটার উত্তর হবে অপশন এ। এই জন্য তিনটে মেজর কমিটি গঠন করা হয়েছিল ভাষার ভিত্তিতে রাজ্যের গঠন এবং পুনর্গঠনকে স্বীকৃতি দেওয়ার জন্য। প্রথম যে কমিটিটা গঠন করা হয়েছিল সেটা হচ্ছে এস.কে. ধার কমিটি, যেটা 1948-এ। তারপর ছিল জে.ভি.পি. কমিটি, যেটাও 1948-এ। তারপর ছিল ফজল আলী কমিশন। এই যে এস.কে. ধার কমিটি এবং জে.ভি.পি. কমিটি, এই জে.ভি.পি. আমাদের যে তিনজন মেম্বার ছিল তাদের নামের প্রথম অক্ষর নিয়ে হয়েছে। এক নম্বর হচ্ছে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টভি সীতারামালু। এদের তিনজনের নামের প্রথম অক্ষরের ভিত্তিতে এই কমিটিটা গঠন করেছিল। এই দুটো কমিটি রেকমেন্ড করেছিল না এবং এরা রিজেক্ট করেছিল যে ভাষার ভিত্তিতে রাজ্যের গঠন এবং পুনর্গঠন হতে পারে না কখনো। কারণ ভারতবর্ষে ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে এত বেশি ডাইভার্সিফিকেশন আছে। এবার আমি যদি কোনো একটা পার্টিকুলার ভাষাকে কোনো একটা পার্টিকুলার রাজ্যে থাকার জন্য জায়গা দিই, তাহলে সেখানে অন্যান্য ভাষাভাষী মানুষ যারা আছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা প্রবল। এবার এইটাকে মাথায় রেখে এই দুটো কমিটি বলেছিল যে ভাষার ভিত্তিতে রাজ্যের গঠন এবং পুনর্গঠন হওয়া সম্ভব নয়। কিন্তু এই ফজল আলী কমিশন যেটা হয়েছিল সেটা এক প্রকার বাধ্য হয়ে, আমি জোর দিয়ে বলছি, এক প্রকার বাধ্য হয়েই তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে বলেছিল, বা জওহরলাল নেহেরু গভর্নমেন্টও বাধ্য হয়ে এই ভাষার ভিত্তিতে রাজ্যের গঠন এবং পুনর্গঠনকে স্বীকৃতি দিয়েছিল, যেটার প্রথম রাজ্য হয়েছিল অন্ধ্রপ্রদেশ। এর জন্য 7 CAA 7 নম্বর সংবিধান সংশোধন 1956 সালে করা হয় এবং স্টেট রিঅর্গানাইজেশন করা হয়, যার মাধ্যমে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠন হয়। এই 7 CAA-তে আরও দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেগুলো কি আমি বলবো না, সেটা আমি নেক্সট দিন ক্লাসে বলবো। 7 CAA-তে কী হয়েছিল ততদিন তোমরা এখানে কমেন্টে জানাতে পারো যে এখানে 7 CAA-তে কী কী ছিল। চলো নেক্সট ক্লাসে যাই আমি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন আছে, দ্য ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট এভরি। ভারতবর্ষের যে ফাইন্যান্স কমিশন আছে সেই ফাইন্যান্স কমিশন ভারতবর্ষের রাষ্ট্রপতি গঠন করেন। সেই ভারতবর্ষের রাষ্ট্রপতি কত বছর অন্তর অন্তর ফাইন্যান্স কমিশনকে গঠন করেন?
এটার উত্তর কী হবে? অপশন এ 2 years, অপশন বি 3 years, অপশন সি 4 years অ্যান্ড অপশন ডি 5 years। এই যে ফাইন্যান্স কমিশন সেটা একটা কনস্টিটিউশনাল বডি। এই কনস্টিটিউশনাল বডি একটু আগেই বললাম যে কনস্টিটিউশনাল বডি কি? কনস্টিটিউশনাল বডি হচ্ছে ভারতবর্ষের সংবিধান দ্বারা উল্লিখিত একটা সংস্থা, যেটা ভারতবর্ষের সংবিধানে কোনো একটা পার্টিকুলার আর্টিকেল দ্বারা মেনশন আছে। এই ফাইন্যান্স কমিশন কোনো একটা আর্টিকেল দ্বারা মেনশন আছে, যেটা হচ্ছে আর্টিকেল 280 অনুযায়ী ভারতবর্ষে ফাইন্যান্স কমিশন আছে। এই ফাইন্যান্স কমিশন গঠন করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং এই ফাইন্যান্স কমিশন গঠন হয় অপশন ডি, যেটা প্রত্যেক 5 বছর অন্তর। এই কোয়েশ্চেনটা যদি তোমরা ইন্টারপ্রেট করো তাহলে কতগুলো জিনিস দেখতে পাবে, একটু দেখো। এখান থেকে আমি কটা কোয়েশ্চেন করতে পারি। 1 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, দ্য ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট এভরি 5 years, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। সেকেন্ড কোয়েশ্চেন হতে পারে যে ফাইন্যান্স কমিশন কে গঠন করেন, তাহলে উত্তর হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তারপর ফাইন্যান্স কমিশন ইজ এ কনস্টিটিউশনাল বডি, না স্ট্যাটুটরি বডি, না রেগুলেটিং অথরিটি, বা নান অফ দিস অ্যাবাভ, এরকম কোয়েশ্চেন করতে পারে। তাহলে তোমাকে উত্তর দিতে হবে ফাইন্যান্স কমিশন ইজ এ কনস্টিটিউশনাল বডি। নেক্সট এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে ফাইন্যান্স কমিশন কত নম্বর আর্টিকেলে মেনশন আছে, তাহলে উত্তর হবে আর্টিকেল নাম্বার 280, যেটাতে ফাইন্যান্স কমিশন মেনশন আছে। তাহলে বুঝতেই পারছো যে একটা কোয়েশ্চেনকে ইন্টারপ্রেট করলে কতগুলো কোয়েশ্চেন বের করা সম্ভব, এবং তোমরা যদি সেইভাবেই বের করতে সক্ষম হও তাহলে ভালো হবে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের অপশন ধরে ধরে যদি তোমরা এলাবোরেট করতে পারো বা ইন্টারপ্রেট করতে পারো তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, হুইচ আর্টিকেল প্রোভাইড ফর দ্য ইম্পোজিশন অফ দ্য প্রেসিডেন্ট রুল ইন এ স্টেট? কোনো একটি রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় তাহলে সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী আছে? এটা কি হবে? অপশন এ আর্টিকেল 352, অপশন বি আর্টিকেল 360, অপশন সি আর্টিকেল 356 অ্যান্ড অপশন ডি আর্টিকেল 365। 4টে অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে তোমাদের কোনটা হবে তোমাদেরকে চুজ করতে হবে। কোয়েশ্চেনটা আছে, হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর দ্য ইম্পোজিশন অফ প্রেসিডেন্ট রুলস ইন এ স্টেট? কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য কততম আর্টিকেল দ্বারা সেটা কার্যকর হয়? এটার উত্তর হবে অপশন সি আর্টিকেল নাম্বার 356। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি আছেন তিনি 3 ধরনের এমার্জেন্সি জারি করতে পারেন। 3 ধরনের এমার্জেন্সি মানে কি? আপাতকালীন পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য ভারতবর্ষের রাষ্ট্রপতি যে 3 ধরনের এমার্জেন্সি জারি করতে পারেন সেটা আর্টিকেল নাম্বার 352 থেকে 360 নম্বর ধারাতে উল্লেখ আছে। এই 3 ধরনের এমার্জেন্সি কি? প্রেসিডেন্ট পাওয়ারে আমরা একটা পাই যেটা এমার্জেন্সি পাওয়ার। এই এমার্জেন্সি পাওয়ারে যে 3 ধরনের এমার্জেন্সি, একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি যেটা আর্টিকেল 352, 2 নম্বর হচ্ছে স্টেট এমার্জেন্সি যেটা আর্টিকেল 356, 3 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যেটা আর্টিকেল 360। তোমরা দেখো প্রত্যেকটার সঙ্গে +4 করলে সেটা উত্তর চলে আসছে। যেমন ন্যাশনাল ইমার্জেন্সি আর্টিকেল 352, এটার সঙ্গে +4 করলে, এটার সঙ্গে +4 করলে 356, এটার সঙ্গে +4 করলে 360। তার মানে তোমাকে মাথায় রাখতে হবে ন্যাশনাল ইমার্জেন্সি 352, স্টেট এমার্জেন্সি আর্টিকেল 356 অ্যান্ড ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 360। এখানে আরও কয়েকটা ইনফরমেশন মাথায় রাখা দরকার। সেই ইনফরমেশনগুলো কি? ভারতবর্ষে এখনও অবধি ন্যাশনাল ইমার্জেন্সি মোট 3 বার লাগু হয়েছে, সেটা মাথায় রাখা দরকার। ভারতবর্ষে স্টেট এমার্জেন্সি টাইম টু টাইম অনেকগুলো রাজ্যে লাগু হয়েছে, যেটা রিসেন্টলি লাগু হয়েছে মণিপুরে। তোমাকে এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন করতে পারে যে ভারতবর্ষে রিসেন্টলি, এটা কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ইন্ডিয়ান পলিটি রিলেটেড যেহেতু একটা কোয়েশ্চেন, সেহেতু এখানে মার্চ করে কোয়েশ্চেন করতে পারে যে রিসেন্টলি ভারতবর্ষের কোন রাজ্যে স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন লাগু হয়েছে, তাহলে উত্তর হবে মণিপুর। যদি তোমাকে এরকমও কোয়েশ্চেন করে যে মণিপুরে যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে সেটা কততম সংবিধানের আর্টিকেলের দ্বারা সেটা জারি হয়েছে, তাহলে উত্তর হবে আর্টিকেল 356। আর এই যে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, এই ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সিটা এখনও পর্যন্ত ভারতবর্ষে লাগু হয়নি। এটা খুব ভালো বিষয় যে ভারতবর্ষে এখন অবধি ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি লাগু হয়নি, কারণ এটা ভারতবর্ষে কখনও স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত ইকোনমিক্যালি বা ফাইন্যান্সিয়ালি ডেফিসিটে যায়নি। পরিস্থিতি এসেছে লাগু হবে এরকম পরিস্থিতি, কিন্তু সেই সময় সেটাকে মোকাবিলা করে নেওয়া সম্ভব হয়েছে। সেটা তোমরা অতীতের ইতিহাস ঘাটলে দেখতে পাবে। আমাদের এক্স প্রাইম মিনিস্টার্স ডক্টর মনমোহন সিং এর ভারতবর্ষের উন্নতির জন্য অনেকগুলো কাজ করেছেন, সেগুলো তোমরা ডক্টর মনমোহন সিংয়ের জীবনী এবং তার প্রধানমন্ত্রিত্বকালে যে সমস্ত কাজগুলো আসে সেগুলো একটু দেখবে, তাহলে ভারতবর্ষ কেন আজও তাকে মনে রাখবে সেই বিষয়টা সম্বন্ধে তোমরা ওয়াকিবহাল হবে।
তাহলে এটা উত্তর হবে অপশন সি, আর্টিকেল 356। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে, হু অ্যামং দ্য ফলোয়িং ক্যান রিমুভ এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট? ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছেন তাকে কে রিমুভ করতে পারে? তাকে কে রিমুভ করতে পারে? অপশন এ প্রাইম মিনিস্টার্স, অপশন বি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন সি প্রেসিডেন্ট উইথ পার্লামেন্টারি অ্যাপ্রুভাল অ্যান্ড অপশন ডি ল মিনিস্টার্স। অপশন এ আছে প্রধানমন্ত্রী, অপশন বি ভারতবর্ষের প্রধান বিচারপতি, অপশন সি আছে ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং সেটা পার্লামেন্টের অ্যাপ্রুভালের ভিত্তিতে, অ্যান্ড অপশন ডি ল মিনিস্টার বা ভারতবর্ষের যিনি আইনমন্ত্রী আছেন তিনি। এক্ষেত্রে কি উত্তর হবে? হু অ্যামং দ্য ফলোয়িং ক্যান বি রিমুভ বাই জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট? ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট আছে তার জাজকে রিমুভ করতে পারে অপশন সি, যেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উইথ দ্য পার্লামেন্টারি অ্যাপ্রুভাল। ভারতবর্ষের যে পার্লামেন্ট আছে তার প্রায়র অ্যাপ্রুভালের ভিত্তিতে ভারতবর্ষের রাষ্ট্রপতি যে কোনো একজন বিচারপতিকে তার পদ থেকে সরাতে পারেন। সেটা সিমিলার কাইন্ড অফ ইমপিচমেন্ট প্রসেস। ভারতবর্ষে কোনো একজন বিচারপতির বিরুদ্ধে যদি মিসবিহেভিয়ার বা ইনক্যাপাসিটি এরকম কোনো গ্রাউন্ড ওঠে তাহলে তাকে একটা নোটিশ দেওয়া হয় এবং সেই নোটিশের ভিত্তিতে তিনি যদি জবাব দেন বা জবাব না দেন তাহলে তাকে পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 সদস্যের সম্মতির ভিত্তিতে একটা রেজলিউশন পাস হয় এবং সেই রেজলিউশনটা পাস হলে ভারতবর্ষের রাষ্ট্রপতি সেই বিচারপতিকে তার পদ থেকে সরিয়ে দিতে পারেন। এটা হচ্ছে উত্তর। তাহলে এটা উত্তর হবে অপশন সি, প্রেসিডেন্ট উইথ পার্লামেন্টারি অ্যাপ্রুভাল। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য স্টেট লিস্ট? ভারতবর্ষের যে 3টে লিস্ট আছে সেই 3টে লিস্টের মধ্যে যে রাজ্য তালিকা আছে স্টেট লিস্ট, এই স্টেট লিস্টে কোন জিনিসটা আসে না? স্টেট লিস্টে কোন জিনিসটা আসে না বলো? অপশন এ পুলিশ, অপশন বি পাবলিক হেলথ, অপশন সি ব্যাংকিং অ্যান্ড অপশন ডি প্রিজনস মানে জেল। তাহলে এটা উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন সি ব্যাংকিং। কারণ কি? অপশন ব্যাংকিং যেটা আছে সেটা সেন্ট্রাল লিস্টেড বা ইউনিয়ন লিস্টেড পার্ট। ভারতবর্ষের যে ফেডারাল স্ট্রাকচার আছে এই ফেডারাল স্ট্রাকচারে ডিফাইন করার জন্য, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ডিফাইন করার জন্য ক্ষমতাগুলোকে আমরা মেজরলি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা ক্যাটাগরি হচ্ছে ইউনিয়ন লিস্ট, দুটো হচ্ছে স্টেট লিস্ট, 3 নম্বর হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই যে ইউনিয়ন লিস্ট এটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ারফুল। এখানে যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলোতে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি আইন মানাতে পারবে এবং কেন্দ্রীয় সরকারি পাওয়ারফুল। এখানে যেটা আছে সেটা হচ্ছে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, আরও যে সমস্ত ব্যাপারগুলো আছে রেল, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বা ইউনিয়ন গভর্নমেন্ট সেগুলো সম্বন্ধে পাওয়ারফুল, সেগুলো সম্বন্ধে ভারতবর্ষের রাজ্য সরকার বা যে অন্য কেউ সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল নয় বা পাওয়ারফুল নয়। তারপর স্টেট লিস্ট, স্টেট লিস্ট মানে হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো যেগুলোতে শুধুমাত্র রাজ্য সরকারই পাওয়ারফুল আছে, সেগুলোতে রাজ্য সরকারই পাওয়ারফুল এবং সেগুলোতে চেষ্টা করবে রাজ্য সরকার ছাড়া অন্য কেউ আইন মানাবে না ইন নর্মাল সিচুয়েশান। এক্সেপশন গ্রাউন্ড অনেকগুলো আছে, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। এই যে স্টেট লিস্ট, এই স্টেট লিস্টে পুলিশ আসে, পাবলিক হেলথ আসে, প্রিজন আসে, স্যানিটেশন আসে, এগুলো সব স্টেট লিস্টেড পার্ট। এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে যুগ্ম তালিকা। যুগ্ম তালিকাটা কি? যুগ্ম তালিকা হচ্ছে ভারতবর্ষের সংবিধানে এই যে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকাতে যে বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলোতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই ক্ষমতাশালী। যার যখন প্রয়োজন হবে তখন সেটা আইন বানাতে পারবে। কনকারেন্ট লিস্টে কি আছে? 1 নম্বর হচ্ছে এডুকেশন, 2 নম্বর হচ্ছে ফরেস্ট, এরকম এক্সেট্রা আরও বিষয় আছে। এই বিষয়গুলো কনকারেন্ট লিস্টেড পার্ট। এই কনকারেন্ট লিস্টেড যে পার্টগুলো আছে এই পার্টগুলোতে কেন্দ্র এবং রাজ্য উভয়ই শক্তিশালী, আমি একটু আগেই বললাম। কিন্তু প্রসঙ্গত যেটা উল্লেখ্য সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট নিয়ে যদি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে মতপার্থক্য দেখা যায় তাহলে সেক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ারটা। কারণ অলওয়েজ তোমরা জানো সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ পাওয়ারফুল, যেটা তুমি কোয়াজি ফেডারাল যে কোয়েশ্চেনটা ছিল সেখানে তুমি পড়ে আসলে যে রাজ্যের থেকে কেন্দ্রীয় সরকার বেশি পাওয়ার পায়। তাহলে এখানে 3টে লিস্টের কথা বললাম, একটা ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট। এই যে ইউনিয়ন লিস্ট সেটাতে কেন্দ্রীয় সরকার শক্তিশালী, স্টেট লিস্ট যেটাতে রাজ্য সরকার শক্তিশালী, কনকারেন্ট লিস্ট যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ই শক্তিশালী। ইউনিয়ন লিস্টে যে সমস্ত ব্যাপারগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ব্যাংকিং, সেহেতু এখানে এলিমিনেট করলে এই যে ব্যাংকিং সেটা বাদ চলে যাচ্ছে। তাই এটা হুইচ ইজ নট বলেছে কোনটা ভারতবর্ষের সংবিধানে নট ইনক্লুডেড ইন দ্য স্টেট লিস্ট। এটা যেহেতু নট বলেছে সেহেতু এটা এলিমিনেট করে দিলে তুমি বুঝতে পারছো যে অপশন সি উত্তর হচ্ছে।
আমি প্রত্যেকটা কোয়েশ্চেনে বলছি তোমরা এলিমিনেশন গেম খেলবে, এলিমিনেশন করতে পারলেই তুমি সেখান থেকে আনসারটা খুব সহজেই বের করতে পারবে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিক্লেয়ার্স ইন্ডিয়া ইজ এ, ভারতবর্ষের যে সংবিধান সেটা ভারতবর্ষকে কেমনভাবে ডিফাইন করেছে? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে, অপশানগুলো আগে পড়ে নিই। অপশানগুলো আছে অপশান এ ফেডারাল স্টেটস, অপশান বি ইউনিটারি স্টেটস, অপশান সি ইউনিয়ন অফ স্টেটস অ্যান্ড অপশান ডি কনফেডারেশন। এখানে দেখো ভারতবর্ষের সংবিধানে যে কথাটা বলা আছে সেটা সংবিধান অনুযায়ী ভারতবর্ষ না ফেডারাল স্টেট, মানে ভারতবর্ষ না পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় স্টেট যেমন ইউএসএ আছে, ইউএসএর মতো ইউএসএ যেমন 100% ফেডারাল স্টেট, এরকম ভারতবর্ষ নয়। ভারতবর্ষ না ইউনিটারি স্টেট যেমন ইউকে আছে, মানে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা যুক্ত, সেরকমও নয় ভারতবর্ষ। ভারতবর্ষ হচ্ছে এ ইউনিয়ন অফ স্টেটস, মানে কতগুলো রাজ্যের সম্মিলিত একটা অংশ। এটা বলা আছে আর্টিকেল নাম্বার 1A, যেখানে বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেট। ইন্ডিয়া অথবা যেটা ভারত নামে পরিচিত সেটা হচ্ছে একটা ইউনিয়ন অফ স্টেটস। তাহলে এইটা যে ইউনিয়ন, উত্তরটা কী হবে? অপশন সি, যেটা ইউনিয়ন অফ স্টেটস আর্টিকেল 1 অনুযায়ী এবং পার্ট নম্বরও এটা 1 অনুযায়ী ইউনিয়ন অফ স্টেটসের ব্যাপারে বলা আছে। তো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, আর্টিকেল 1-এ ভারতবর্ষকে কীরকম রাজ্য বলে বা কীরকম ক্যাটাগরির স্টেট বলে ডিফাইন করা আছে, তখনও সেটা উত্তর হবে ইউনিয়ন অফ স্টেটস। বা এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে ইন্ডিয়া দ্যাট ইজ হোয়াট, ভারতবর্ষকে ইন্ডিয়াকে আরেকটা কী নামে ডাকা হয়েছে যেটা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আছে বা ইন্ডিয়ান সংবিধান অনুযায়ী আছে। তাহলে সেখানে উত্তর, যদি তোমাকে এখানে অপশন দেয় হিন্দুস্তান, 2 নম্বর ভারতবর্ষ, 3 নম্বর ভারত অ্যান্ড 4 নম্বর নান অফ দিস অ্যাবাভ। তোমাকে জিজ্ঞেস করলো যে ভারতবর্ষের সংবিধানে ইন্ডিয়াকে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইন্ডিয়াকে আর কি বলে ডাকা হয়েছে, তাহলে সেটার উত্তর হবে দ্যাট ইজ ভারত, নট ভারতবর্ষ। ভারতবর্ষের সংবিধানে ভারতকে ভারত বলে ডাকা হয়েছে, ভারতবর্ষ বা হিন্দুস্তান বলে কোথাও উল্লেখ নেই। এখানে একটা আর্টিকেল নাম্বার 1-এ যেটা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এখান থেকে এরকমও কোয়েশ্চেন আসতে পারে। একটা কোয়েশ্চেনকে ইন্টারপ্রেট করার কথা আমি বারবার করে বলছি, এটা মাথায় রাখা খুবই জরুরি। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ ইন ইন্ডিয়া ইজ বরোড ফ্রম, ভারতবর্ষের সংবিধানে যে জুডিশিয়াল রিভিউ আছে সেটা আমরা কোথা থেকে কপি করেছি বা কোথা থেকে বড় করেছি? অপশন এ ইউকে, অপশন বি ইউএসএ, অপশন সি আয়ারল্যান্ড অ্যান্ড অপশন ডি কানাডা। এই যে 4টা অপশন দেওয়া আছে, আমি 4টে অপশন থেকে 4 রকম জিনিসকে কপি করেছি, সেটা আমাদের মাথায় রাখা দরকার। আমরা প্রত্যেকটা স্টেট থেকে বা প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিছু না কিছু কপি করেছি। ভারতবর্ষের সংবিধানকে তোমরা জানো যে এ ব্যাগ অফ বরোয়িং বলা হয়, কারণ ভারতবর্ষের সংবিধানে অনেকগুলো জিনিস পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে এসে এক জায়গায় করা হয়েছিল। এই জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। ভারতবর্ষের সংবিধান হচ্ছে পৃথিবীর সবথেকে বড় লিখিত এবং ডিটেলড কনস্টিটিউশন। এই যে জুডিশিয়াল রিভিউ, এই কনসেপ্ট আমরা কপি করেছি, এই যে জুডিশিয়াল রিভিউ এই কনসেপ্ট আমরা কপি করেছি ইউএসএ থেকে, অপশন বি। তোমাকে যদি এখান থেকে 4টে অপশন থেকে আমি যদি ইন্টারপ্রেট করতে পারি, এই যে অপশন এ ইউকে থেকে আমরা কি কপি করেছি, ইউকে থেকে আমরা কপি করেছি অপশন এ, ইউকে থেকে আমরা কপি করেছি পার্লামেন্টারি সিস্টেম। সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্ট, এই দুটো জিনিসকে আমরা কপি করেছি ইউকে কনস্টিটিউশন থেকে। ভারতবর্ষের সংবিধানে যে পার্লামেন্টারি সিস্টেম বা সংসদীয় রাজনীতির যে বিষয়টা আছে, সেই সংসদীয় রাজনীতির বিষয়টা আমরা কপি করেছি ইউকে থেকে। এবং আমরা যে এক নাগরিকত্ব জিনিসটাকে বহন করি বা সিঙ্গেল সিটিজেনশিপকে বহন করি, এই সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্টটাও আমরা কপি করেছি ইউকে থেকে। নেক্সট যেটা অপশন ডি, ইউএসএ থেকে আমরা কি কপি করেছি, ইউএস থেকে কপি করেছি এই যে 1 নম্বর যেটা জুডিশিয়াল রিভিউ, যেটা পড়লে এই জুডিশিয়াল রিভিউটা কপি করেছি। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, এই ফান্ডামেন্টাল রাইটস যেটা মৌলিক অধিকার, যেটা আমাদের ভারতবর্ষের নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যক একটা জিনিস, সেইটা আমরা কপি করেছি ইউএসএ থেকে। আয়ারল্যান্ড বা আইরিশ কনস্টিটিউশন থেকে আমরা কি কপি করেছি, আয়ারল্যান্ড বা আইরিশ কনস্টিটিউশন থেকে আমরা কপি করেছি ডিপিএসপিকে। এই ডিপিএসপি হচ্ছে ভারতবর্ষের সংবিধানের
উল্লেখিত কিছু বিষয় যেগুলোকে ভারতবর্ষের সরকার পরবর্তীকালে তার সুযোগ সুবিধা অনুযায়ী বাস্তবায়িত করবে। এটা হচ্ছে ওই আমরা যেমন অ্যাড টু কার্ট করে রাখি না কোনো জিনিসকে, আমাদের যেমন ফ্লিপকার্টে যেটা আমাদের পছন্দ কিন্তু সেটা কিনতে পারছি না, সেটাকে আমরা অ্যাড টু কার্ট করে রাখি, এরকম হচ্ছে ব্যাপারটা ডিপিএসপি। যে জিনিসগুলো ভারতবর্ষের সংবিধান বিশেষজ্ঞদের পছন্দ ছিল কিন্তু তারা সেগুলোকে সময় সুযোগের অভাবে বা পরিস্থিতির অভাবে সেগুলোকে বাস্তবায়িত করতে পেরেছিল না, ওই জিনিসটাকে ভারতবর্ষের সংবিধানে অ্যাড টু কার্ট করে রাখা হয়েছিল, যেটা হচ্ছে ডিপিএসপি নামে পরিচিত। এই জিনিসটা আমরা কপি করেছি আয়ারল্যান্ড বা আইরিশ কনস্টিটিউশন থেকে। তারপর নেক্সট 4 নম্বর অপশন যেটা আছে সেটা হচ্ছে কানাডান কনস্টিটিউশন। কানাডান কনস্টিটিউশন থেকে যেটা আমরা কপি করেছি সেটা হচ্ছে এই যে আমাদের কেন্দ্রীয় সরকার বেশি শক্তিশালী এবং রাজ্য সরকার কম শক্তিশালী, স্ট্রং সেন্টার এবং লেস পাওয়ারফুল স্টেট, এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা কপি করেছি কানাডান কনস্টিটিউশন থেকে। তাহলে এই যে কোয়েশ্চেনটা, দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ ইন ইন্ডিয়া ইজ বরোড ফ্রম, এটা যদি তোমাকে শুধু জিজ্ঞেস করতে তাহলে উত্তর তুমি অপশন বি বলে বেরিয়ে গেলেই পারতে। কিন্তু আমি কি করলাম, আমি 4টে অপশানকে দেখার চেষ্টা করলাম যে 4টে অপশান থেকে কী কী নেওয়া হয়েছে। আমি তোমাদেরকে বললাম ইউকে থেকে আমরা নিয়েছি পার্লামেন্টারি সিস্টেম আর সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্ট, আরও অনেকগুলো জিনিস নিয়েছি যেগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো। তারপর ইউএসএ থেকে নিয়েছি জুডিশিয়াল রিভিউ এবং ফান্ডামেন্টাল রাইটস, যেটা ভারতবর্ষের সংবিধানের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড আয়ারল্যান্ড থেকে নিয়েছি ডিপিএসপি, যেটা আমি মজা করে বললাম যে অ্যাড টু কার্ট করা হচ্ছে ভারতবর্ষের সংবিধানে, যেটা পরবর্তীকালে ও সুযোগ পেলে সেগুলোকে কিনবে বা নেবে। কানাডান কনস্টিটিউশন থেকে আমি কী বললাম, কানাডান কনস্টিটিউশন থেকে বললাম সেই সমস্ত বিষয়গুলোকে, যে এই যে বিষয়টা না হয়েছে যে আমাদের এখানে যে কেন্দ্রীয় সরকার বেশি শক্তিশালী এবং রাজ্য সরকার কম শক্তিশালী, এই পার্টিকুলার বিষয়টা না হয়েছে কানাডান কনস্টিটিউশন থেকে। কেমন? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে হুইচ অ্যামেন্ডমেন্ট লোয়ার্ড দ্য ভোটিং এজ ফ্রম 21 to 18 ইয়ার্স। ভারতবর্ষের সংবিধানে কোন সংবিধান সংশোধনী আইনের দ্বারা ভারতবর্ষের নাগরিকদের ভোটিং যে এজ সেটাকে 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? এটা মাথায় রাখা দরকার। তোমরা জানো যে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সংবিধানকে সময় মতো তাতে কিছু অ্যাড করার জন্য বা ডিলিট করার জন্য ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করা হয় বা অ্যামেন্ড করা হয়। এই অ্যামেন্ডমেন্টগুলো এখনও পর্যন্ত টিল টুডে 106 টাইম হয়েছে। এই 106 টাইমের মধ্যে বেশ কতগুলো জায়গা ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদেরকে মাথায় রাখা দরকার। এই যে এখানে আছে সেটা হচ্ছে এই ভোটিং এজ বা ভারতবর্ষের নাগরিকদের যে ভোটাধিকারের যে বিষয় সেটা 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল, সেটা হচ্ছে এই 61st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটা অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বাট আমরা যদি এখানে বাকি 4টে অপশনকে আমরা ইন্টারপ্রেট করার চেষ্টা করি, যেটা অপশন এ আছে 42nd অ্যামেন্ডমেন্ট, অপশন বি আছে 44th অ্যামেন্ডমেন্ট, অপশন সি আছে 61st অ্যামেন্ডমেন্ট অ্যান্ড অপশন ডি আছে 86th অ্যামেন্ডমেন্ট। এই 4টে আমি তো এই কোয়েশ্চেনটার আনসার জেনেই গেলাম যেটা অপশন সি হবে, কিন্তু বাকিগুলো আমি জানার চেষ্টা করি একটু। যেমন অপশন এ হচ্ছে 42ndকে আমরা মিনি কনস্টিটিউশন বলতে পারি। 42ndকে আমরা মিনি কনস্টিটিউশন বলতে পারি। এই মিনি কনস্টিটিউশন অনুযায়ী, যাক ছাড়ো, 42ndকে আমরা মিনি কনস্টিটিউশন বলতে পারি। এই মিনি কনস্টিটিউশনটা হয়েছিল 1976-এ। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে এই যে সংবিধান সংশোধনী আইন যেটা 42তম, সেটাতে এত বেশি চেঞ্জেস আনা হয়েছিল যেটাকে একটা মিনি কনস্টিটিউশন বলা হয়। এখানে অনেকগুলো চেঞ্জেস আনা হয়েছিল যেগুলো তোমরা পড়ে থাকবে। 44th অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছে 1978-এ, যেটা মেজর যেখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি, যেটা সেই রাইট টু প্রপার্টিকে আমরা ফান্ডামেন্টাল রাইটস থেকে অ্যাবলিস্ট করি এবং সেখান থেকে আমরা সেটাকে লিগাল রাইটসে নিয়ে আসি, যেটা আর্টিকেল 300A-তে নিয়ে যাই। 42nd অ্যামেন্ডমেন্টে আমি অনেকগুলো জিনিস আছে যেগুলো আমি বললাম না, সেগুলো তোমরা একটু দেখে রাখবে। আমি যদি বলতে চাই তোমাদের সুবিধার্থে, তাহলে একটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, তারপর হচ্ছে ভারতবর্ষের প্রিয়াম্বেলকে চেঞ্জ, ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনাকে চেঞ্জ করা হয়েছিল, যে একবারই চেঞ্জ করা হয়েছে, একবারই অ্যামেন্ড করা হয়েছে, সেটা ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়েছে। সমস্ত ব্যাপারগুলো 42nd অ্যামেন্ডমেন্টে হয়, যেটা 1976-এ। 44th অ্যামেন্ডমেন্টে আমরা যেটা বললাম সেটা 1978-এ, যেখানে বলা হয়েছিল যে আমাদের যে সম্পত্তির অধিকার, সেই সম্পত্তির অধিকার আগে আমাদের মৌলিক অধিকার হিসাবে ছিল, সেই মৌলিক অধিকার থেকে সরে গিয়ে এখন সেটা লিগাল রাইটসে আছে, যেটা আর্টিকেল নাম্বার 300A। তাহলে তোমাকে যদি এখান থেকে কোয়েশ্চেন করে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে সরে গিয়ে লিগাল রাইটসে পরিণত হয়েছে, তাহলে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1978-এ এসেছিল। বোঝা গেছে? এবং 61st-এ যেটা বললাম সেটা ভোটিং এজকে রিডিউস করা হয়েছে। আর 86th অ্যামেন্ডমেন্ট, যেটা 2002 সালে হয়েছিল, যখন প্রধানমন্ত্রী ছিলেন AB বাজপেয়ী।
এবি বাজপেয়ীর আমলে এই 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিলো, যেটাতে আমরা কী পেয়েছিলাম, যেটাতে মেজর দুটো জিনিস পেয়েছিলাম। একটা ফান্ডামেন্টাল রাইটস অ্যাড হয়েছিল, যেটা 21A আর্টিকেল নাম্বার, যেটাতে 21A-তে বলা কী আছে, যে রাইট টু এডুকেশন, আমাদের যে শিক্ষার অধিকার, সেটা শিক্ষার অধিকার বর্তমানে যেটা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার হিসাবে আছে, সেটা অতীতে মানে 2002 সালের আগে পর্যন্ত সেটা মৌলিক অধিকার হিসেবে ছিল না। সেটা অ্যাজ এ ডিপিএসপি মেনশন ছিল, মানে ওই অ্যাড টু কার্ট করা ছিল, যেটা সরকার চাইলে বাস্তবায়িত করতে পারে। তো সেই জিনিসটা ছিল আর্টিকেল নাম্বার 45-এ, যেটা ডিপিএসপির, সেই জিনিসটাকে আমরা তুলে নিয়ে এসেছি অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইটস, এটা আর্টিকেল নাম্বার 21A-তে, এবং সেখানে সেটা বসিয়েছি 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এই 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটা অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুকে বেসিক এবং এলিমেন্টারি এডুকেশন প্রোভাইড করতে হবে। এটা একটা ফান্ডামেন্টাল রাইটস হিসাবে আছে, যেটা সরকারের দায়িত্ব, এবং ফান্ডামেন্টাল ডিউটিস হিসাবে অ্যাড হয়েছে 11 নম্বর, যেটা প্রত্যেক বাবা মায়ের কর্তব্য হচ্ছে তার যে শিশু আছে বা তার যে বাচ্চা আছে 6 থেকে 14 বছর বয়সী, তাদেরকে বেসিক এবং এলিমেন্টারি এডুকেশন প্রোভাইড করা। প্রথমে সরকারের কর্তব্য বা সরকারের দায়িত্বটা সম্বন্ধে বোঝানো হলো, যেটা 21A-তে, যেটা ফান্ডামেন্টাল রাইটস, আর আরেকটা দেওয়া হলো ফান্ডামেন্টাল ডিউটিস হিসাবে, যেটা 51 ক্লজ A, যার 11 নম্বর ডিউটি দেওয়া হলো, সেটা প্রত্যেক বাবা মায়ের দায়িত্ব হচ্ছে তার বাচ্চাকে বেসিক এবং এলিমেন্টারি এডুকেশন প্রোভাইড করা। বোঝা গেছে? তাহলে 4টে অপশান বললাম। অপশান এ আর্টিকেল 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1976-এ। অপশান বি, যেটা 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1978-এ। অপশান সি, যেটা 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটার মাধ্যমে ভোটিং এজ রিডিউস করা হয়েছে। অপশান ডি, যেটা 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটার মাধ্যমে একটা ফান্ডামেন্টাল রাইটস এবং একটা ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয়েছে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, ইন্টারস্টেট কাউন্সিল ওয়াজ এস্টাবলিশড আন্ডার, ভারতবর্ষে যে ইন্টারস্টেট কাউন্সিল আছে, সেই ইন্টারস্টেট কাউন্সিলকে আমরা কততম আর্টিকেল অনুযায়ী এস্টাবলিশড করেছি? দেখো, ইন্টারস্টেট কাউন্সিল যেটা বলা আছে, ভারতবর্ষে যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যে সংযোগ, সেটাকে আমরা চেঞ্জ করেছি, সেটা বলা আছে আর্টিকেল নাম্বার 263-তে। এই যে ইন্টারস্টেট কাউন্সিল ইজ অলসো এ কনস্টিটিউশনাল বডি, কারণ এটার পিছনে একটা আর্টিকেল আছে, কনস্টিটিউশনাল বডি, এটার পেছনে নির্দিষ্ট একটা আর্টিকেল আছে। এটা একটা ইন্টারস্টেট কাউন্সিল বডি। এবার প্রসঙ্গত যেটা উল্লেখ্য, সেটা হচ্ছে ভারতবর্ষে 3 ধরনের বডি আছে। আমি বারবার কেন বলছি যে এটা কনস্টিটিউশনাল বডি? ভারতবর্ষের সংবিধানে 3 ধরনের বডি আছে যারা পুরো সিস্টেমটাকে পরিচালনা করে। একটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি, 2 নম্বর হচ্ছে স্ট্যাটিচুরি বডি, 3 নম্বর হচ্ছে রেগুলেটিং অথরিটি। এই যে কনস্টিটিউশনাল বডি, এই কনস্টিটিউশনাল বডি হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো যারা ভারতবর্ষের সংবিধানে কোনো একটা পার্টিকুলার আর্টিকেলকে মেনশন করে, যেমন ইসিআই 324, ফাইন্যান্স কমিশন 280, ইন্টারস্টেট কাউন্সিল যেটা 263, এরকম পার্টিকুলার কতগুলো আর্টিকেলকে মেনশন করে এবং তার দ্বারা সেগুলো ডিফাইন করা হয়, সেটা কনস্টিটিউশনাল বডি। আর স্ট্যাটিচুরি বডি কি? স্ট্যাটিচুরি বডি হচ্ছে সেই কোনো একটা পার্টিকুলার প্রয়োজনের জন্য সেটাকে অ্যাক্ট অফ পার্লামেন্টের দ্বারা বানানো হয়েছে। অ্যাক্ট অফ পার্লামেন্ট মানে কি? কোনো একটা বডি প্রয়োজন হয়েছে, সেই প্রয়োজনটাকে মেটানোর জন্য ভারতবর্ষের যে পার্লামেন্ট আছে, লোকসভা এবং রাজ্যসভা, তার দ্বারা পাস হওয়া কোনো একটা আইনের ভিত্তিতে সেটাকে বানানো হয়েছে। যেমন স্ট্যাটিচুরি বডি হচ্ছে, যেটা তোমরা জানো বর্তমানে যেটা খুবই এর মধ্যে আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সিবিআই, একটা হচ্ছে সিভিসি, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। এই দুটো হচ্ছে স্ট্যাটিচুরি বডি, কারণ এরা অ্যাক্ট অফ পার্লামেন্টের দ্বারা বানানো হয়েছিল, যেটা করাপশনকে কমানোর জন্য ভারতবর্ষের সরকার বানিয়েছিল। তারপর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল উইমেন কমিশন, ন্যাশনাল চিলড্রেন কমিশন, সেবি, আমাদের যেটা ইউআইডিএআই আছে, আধার কার্ডে যেটা আছে, এগুলো সব স্ট্যাটিচুরি বডি যারা কোনো একটা কারণে বানানো হয়েছে যাদেরকে, এবং সেটা অ্যাক্ট অফ পার্লামেন্টের দ্বারা বানানো হয়েছে। আর রেগুলেটিং অথরিটি বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে রেগুলেটিং অথরিটি হচ্ছে ভারতবর্ষে কোনো একটা পার্টিকুলার সেকশনকে যারা রেগুলেট করে। এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবে। যেমন ক্রিকেটকে কারা রেগুলেট করে? রেগুলেটিং অথরিটিতে ক্রিকেটকে রেগুলেট করে বিসিসিআই। ভারতবর্ষে ক্রিকেট সংক্রান্ত যতগুলো সিদ্ধান্ত আছে, সমস্ত সিদ্ধান্তের মূলে আছে বিসিসিআই। এটা হচ্ছে একটা রেগুলেটিং অথরিটি। যেমন টেলিকম সেক্টরকে রেগুলেট করে ট্রাই নামে একটা সংস্থা। যেমন ফুডকে রেগুলেট করে তোমরা জানো এফএসআই। ব্যাংকিংকে রেগুলেট করে আরবিআই। এরকম এই যে সংস্থাগুলো, যারা প্রত্যেকটা সংস্থা, যে ইন্ডিভিজুয়াল সংস্থা কোনো একটা পার্টিকুলার বিষয়কে রেগুলেট করে, সেগুলো রেগুলেটিং অথরিটি নামে পরিচিত।
তাহলে আমি কি বললাম, ভারতবর্ষের সংবিধানে 3 ধরনের অর্গানাইজেশন বা 3 ধরনের বডি আছে যারা 3 রকমের কাজ করে। একটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি, যারা ভারতবর্ষের সংবিধানে কোনো একটা পার্টিকুলার আর্টিকেল দ্বারা মেনশন আছে। একটা হচ্ছে স্ট্যাটিউটরি বডি, যারা ভারতবর্ষের কোনো একটা প্রয়োজনের জন্য একটা পার্লামেন্টের দ্বারা বানানো হয়েছে। আর একটা রেগুলেটিং অথরিটি। রেগুলেটিং অথরিটি মানে হচ্ছে সেই সমস্ত বডিগুলো যারা কোনো একটা পার্টিকুলার সেকশনকে দেখাশোনা করে বা রেগুলেট করে। উদাহরণ হিসাবে যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবে। একটা ক্রিকেট, যেটা বিসিসিআই রেগুলেট করে। একটা হচ্ছে টেলিকম সেক্টর, যেটা ট্রাই রেগুলেট করে। একটা হচ্ছে ফুড, যেটা ফাসাই রেগুলেট করে। যেমন দেখবে কোনো একটা প্যাকেটজাত বা প্যাকড ফুড নিলে দেখবে যাতে FSSAI নাম্বার লেখা থাকে, সেটা ওরা রেগুলেট করে বলে। একটা ব্যাংক, যেটা RBI রেগুলেট করে। এগুলো জানা প্রয়োজন ছিল, এগুলো থেকে কোয়েশ্চেন আসতেই পারে, যেগুলো তোমাদের ওয়াকিবহাল থাকা অত্যন্ত জরুরি। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, হাউ মেনি ল্যাঙ্গুয়েজ আর রিকগনাইজড ইন দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। ভারতবর্ষের সংবিধানে যে 8 নম্বর শিডিউল আছে, সেই 8 নম্বর শিডিউল অনুযায়ী কতগুলো ভাষাকে রিকগনাইজড করা আছে সাংবিধানিকভাবে। এটার অপশন আছে, অপশন A 18, অপশন B 20, অ্যান্ড অপশন C 21, অ্যান্ড অপশন D 22। 4টে অপশন আছে। এই যে 8th শিডিউল, এই 8th শিডিউলটাকে তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এটা বেশ গুরুত্বপূর্ণ। এই 8th শিডিউলে সময়ের সাথে সাথে অনেকগুলো ভাষাকে অ্যাড অন করা হয়েছে, সেগুলো মাথায় রাখতে হবে যে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে কোন পার্টিকুলার ভাষাটাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা তোমরা জানো যে ভারতবর্ষের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা জাতীয় ভাষা নেই, কিন্তু ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে 8th শিডিউলে। এইখানে 8th শিডিউলে যতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে অপশন D, যেটা হচ্ছে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলা আছে। এই 22টা ল্যাঙ্গুয়েজ কি, অতগুলো মাথায় না রাখলেও হবে, কিন্তু লাস্ট কতগুলো ল্যাঙ্গুয়েজকে ভারতবর্ষের সংবিধানে ইনক্লুড করা হয়েছে সেটা একটু মাথায় রাখবে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড। কোন পেয়ারটা ভারতবর্ষ এইখানে ম্যাচ করছে না। এটাও একটা ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন, এটা একটু দেখতে হবে। নট কারেক্ট বলেছে, নট কারেক্টলি কোনটা ম্যাচ করছে না। আর্টিকেল 370, যেটা স্পেশাল স্ট্যাটাস অফ J&K, এটা 100% ম্যাচ করছে, বাট এটা প্রেজেন্টলি অ্যাবলিশড হয়ে গেছে, সেটা তোমরা জানো। 5th আগস্ট 2019 অনুযায়ী এটা অ্যাবলিশড করে দেওয়া হয়েছে, কারণ জম্মু অ্যান্ড কাশ্মীর আমাদের কাছ থেকে বা ভারতবর্ষের সরকারের কাছ থেকে আর বাড়তি কোনো সুযোগ পায় না। এবং জম্মু অ্যান্ড কাশ্মীরকে আমরা রাজ্যের তকমা থেকে সরিয়ে দিয়েছি এবং দুটো আলাদা ইউটিস হিসাবে ঘোষণা করেছে, একটা J&K একটা ইউটিস অ্যান্ড লাদাখ একটা ইউটিস। আর্টিকেল 324, যেটা ইলেকশন কমিশনের ব্যাপারে বলেছে, এটাও 100% ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। তার মানে আর্টিকেল 1 and 10, যেটা ডেফিনেশন অফ মানি বিল, এটাও ঠিক। তাহলে এটা নিশ্চয়ই ভুল হবে। ফাইন্যান্স কমিশন, যেটা আর্টিকেল 148-এ বলা নেই, এটা বলা আছে ফাইন্যান্স কমিশন, আর্টিকেল 280-তে ফাইন্যান্স কমিশন বলা আছে। তাহলে এই অপশনটা হবে অপশন D, যেটা নট কারেক্টলি ম্যাচড। আজকে 25টা কোয়েশ্চেনই আছে, তো আমরা নেক্সট দিন আবার ভালোভাবে আলোচনা করব। তো তোমরা রাইস স্মার্ট যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।